আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা দিলেন বাইডেন। জানিয়ে দিব সিরিয়ার ইসরায়েলি বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত। এছাড়া রয়েছে বাজারে বোমা বর্ষণ, মিয়ানমারের জান্তার নিহত 12। এছাড়া রয়েছে যুদ্ধের মধ্যেই মস্কো থেকে বিরল ঐক্যের ঘোষণা আসলো হামাস ও ফাতাহের। জানিয়ে দেব পাকিস্তানের নতুন স্পিকার হলেন আয়াজ সাদেক। সর্বশেষ জানিয়ে দেব ইরানের ভোট গ্রহণ শেষে এগিয়ে আছেন রক্ষণশীলরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। এবার গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলার ঘোষণা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলা শুরু করবে। ত্রাণবহরের হামলায় 100-এরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন পরই শুক্রবার এই ঘোষণা দিয়েছেন বাইডেন। হোয়াইট হাউসে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের শুরুতে সাংবাদিকদের বাইডেন আরও বলেছেন, আমাদের কিছু করা প্রয়োজন, যুক্তরাষ্ট্র আরও কিছু করবে। তিনি বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা জর্ডান সহ আমাদের অন্য বন্ধুদের সঙ্গে মিলিত হব এবং অতিরিক্ত খাদ্যসহ অন্যান্য ত্রাণ গাজায় ফেলা শুরু করব। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েল হামলা চালানোর পর থেকে ভূখণ্ডটিতে প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় এখনও চলছে তীব্র মানবিক সংকট। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনাও অব্যাহত রয়েছে। বাইডেন আশা প্রকাশ করে বলেন, শিগগিরই পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করা হবে। কিন্তু যুদ্ধবিরতির এই আলোচনায় অনেক জটিলতা তৈরি হয়েছে বৃহস্পতিবারের ঘটনায়। এই দিন ফিলিস্তিনিরা ত্রাণবহরের দিকে ছুটে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় 100-এরও বেশি লোক নিহত এবং প্রায় 700 লোক আহত হয়েছেন। এদিকে জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজার দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে। গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদানে অব্যাহত রেখেছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। তিনি বলেছেন, আমরা এখনও ইসরায়েলকে তাদের আত্মরক্ষার স্বার্থে সাহায্য করছি। এদিকে হিজবুল্লাহর 2 যোদ্ধা শহীদ, সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানি সামরিক উপদেষ্টা নিহত। সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলায় ইরানের একজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নৌশাখার কমান্ডার রেজা জায়েরি গতকাল শুক্রবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় বানিয়াস শহরে ইসরায়েলি বিমান হামলায় হামলার শিকার হন। IRGCর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন, জায়েরির সঙ্গে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর 2 সদস্য শহীদ হয়েছেন। বিবৃতিতে আর কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল প্রায়ই সিরিয়ার অভ্যন্তরে প্রতিরোধ যোদ্ধাদের হামলার অবস্থানে বিমান হামলা চালায়। বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করছে প্রতিরোধ যোদ্ধারা। ইরানের সামরিক উপদেষ্টারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন। 2021 সাল থেকে সিরিয়ায় নবনির্বাচিত বাশার আল আসাদ সরকারকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করে দিচ্ছে ইরান। ইরানের সামরিক উপদেষ্টারাও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সিরিয়ার সেনাবাহিনীকে সহযোগিতা করে যাচ্ছেন। 2011 সাল থেকে সিরিয়ায় নির্বাচিত বাশার আল আসাদ সরকারকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে সহযোগিতা করে যাচ্ছে ইরান। গত জানুয়ারি মাসে সিরিয়ার রাজধানী দামেস্কে এক ইসরায়েলি বিমান হামলায় ইরানের 5 সামরিক উপদেষ্টা এবং সিরিয়ার কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। দামেস্কের কূটনৈতিক পাড়া হিসেবে বিবেচিত মির্জা এলাকায় 3 তলা বাড়িতে ড্রোন ব্যবহার করে ওই হামলা চালিয়েছিল তেল আবিব। এদিকে বাজারে গোলাবর্ষণ, মিয়ানমার জান্তার নিহত 12। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনে একটি বাজারে জান্তা বাহিনী গোলাবর্ষণের ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 80 জনেরও বেশি মানুষ। শুক্রবার এই ঘটনাটি ঘটে। জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি এ বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের বেশ কিছু এলাকা বর্তমানে নিয়ন্ত্রণ করছে এই গোষ্ঠীটি। আরাকান আর্মির হাইকমান্ডে জানিয়েছে, রাখাইনের রাজধানী ও বন্দরনগরী সিত্তের কাছে একটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে জান্তা বাহিনী। শুক্রবার সেই জাহাজ থেকে সিত্তের নিকটবর্তী মিয়োমা বাজারকে লক্ষ্য করে একের পর এক গোলা নিক্ষেপ করা হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ক্ষমতাসীন জান্তা অবশ্য উল্টো তথ্য দিয়েছে।
মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল মায়াবতী একটি বিবৃতি প্রদান করেছে জান্তা সরকার। সেখানে বলা হয়েছে মিয়োমা বাজারে গোলাবর্ষণ করেছে আরাকান আর্মি। আরও বলা হয়েছে এই হামলায় নিহত এবং আহতের সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুপক্ষের দাবি নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি। এটির বড় কারণ গত কয়েকদিন ধরে সিত্তে এবং রাখাইনে অন্যান্য শহরে ইন্টারনেট ও মোবাইল ডেটা প্রবাহ সীমিত করেছে জান্তা। ফলে রাখাইনের বর্তমান পরিস্থিতি সংক্রান্ত হালনাগাদ অধিকাংশ তথ্যই জানা যাচ্ছে না। এদিকে যুদ্ধের মধ্যেই মস্কো থেকে বিরল ঐক্যের ঘোষণা দিল হামাস ও ফাতাহ। নিজেদের মধ্যে বৈরিতা ভুলে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার ঘোষণা দিলেন ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ফাতাহ। রাশিয়ার আয়োজিত এক আলোচনার মধ্য দিয়ে বিরল এই ঐক্যের ঘোষণা দিল তারা। শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার রাজধানী মস্কোতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই মধ্য দিয়ে নিজেদের মধ্যকার বিভেদ ভুলে এক হওয়ার প্রস্তাবে রাজি হয়েছেন হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহ এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীরা। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, চলমান যুদ্ধে কিভাবে ইসরায়েলকে মোকাবিলা করা যায় এবং যুদ্ধের পরে কর্মপরিকল্পনা কি হবে তা নিয়ে বিস্তর আলোচনা হয় মস্কোতে। ফিলিস্তিনের বিদায়ী প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাহ তার পদত্যাগের পর ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্যের ডাক দেন। এরপর থেকেই মস্কোতে মিলিত হয় গোষ্ঠীগুলো। শুক্রবার ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মস্কো থেকে এক হয়ে বার্তা দিয়েছেন যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অধীনে আবারও মস্কো একই ব্যানারের নিচে আসছে সবাই। সবগুলো পক্ষই এবার ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে একমত প্রকাশ করেছেন। যদিও হামাস ও ইসলামিক জিহাদকে সন্ত্রাসী বাহিনী হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো। যদিও পিএলওর সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয় তারা, এর আগেও হামাস ও পিএলওকে একই সঙ্গে আনার চেষ্টা ব্যাহত হয়েছে। তবে সর্বশেষ রাশিয়ার উদ্যোগে এই চেষ্টা সফল হলো। সাম্প্রতিক বছরগুলোতে ফাতাহ ও হামাস সহ ইসরায়েলের ফিলিস্তিনি সংঘাতে সবগুলো পক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে রাশিয়া। যদিও ইসরায়েলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। প্রথম থেকেই গাজায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়ে আসছে রাশিয়া। একই সঙ্গে একাধিক ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। ইসরায়েলের হামলা থামাতে জাতিসংঘের প্রস্তাব উত্থাপন করেছিল মস্কো। এদিকে পাকিস্তানের নতুন স্পিকার হলেন আয়াজ সাদিক। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সর্দার আয়াজ সাদিক শুক্রবার ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি বা দেশটির সংসদের নিম্নকক্ষ স্পিকার নির্বাচিত হয়েছেন। বিদায়ী স্পিকার রাজা পারভেজ আশরাফ তাকে আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার ঘোষণা করেন। সাদিক ৩৩৬ সদস্যের সংসদে মোট ২৯১ ভোটের মধ্যে ১৯৯ ভোট পান এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রার্থী মালিক মোহাম্মদ আমির ডোগারকে পরাজিত করেন। ডোগার ৯১টি ভোট পান। বিদায়ী স্পিকার বলেন, সাদিককে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের স্পিকার হিসেবে ঘোষণা করা হয়েছে। আমি আশা করি তিনি দেশের সাংবিধানিক অনুযায়ী সংসদ পরিচালনার জন্য তার ভূমিকা পালন করবেন। ৬৯ বছর বয়সী সাদিক গত ৮ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে দুইবার সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। পাকিস্তানের জাতীয় পরিষদের ২৩তম স্পিকার হিসেবে শপথ নেওয়ার পর সাদিক নতুন ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য বিধানসভা অধিবেশনে সভাপতিত্ব করবেন। রোববার দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে জাতীয় পরিষদ। সাদিক PLMNA, পাকিস্তান পিপলস পার্টি, পার্লামেন্টস এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানের জোটের সমর্থনে স্পিকার হয় PMLN এর সভাপতি শাহবাজ শরীফের অবস্থান সম্পর্কে শক্তিশালী অবস্থানে প্রার্থী হিসেবে উপস্থিত হয়েছেন। এদিকে ইরানে ভোট গ্রহণ শেষে এগিয়ে আছে রক্ষণশীলরা। ইরানে দ্বাদশ জাতীয় সংসদ ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা ৬টায়। সারা দেশে ৫৯,০০০ কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ইরানের ৮.৫ কোটি মানুষের মধ্যে ৬,১০,০০,০০০ বৈধ ভোটার রয়েছে। বুথ ফেরত জরিপের হাওয়া বলেছে, ভোটার উপস্থিতি কম হলেও রক্ষণশীলরা তাদের ক্ষমতাকে আরও দৃঢ় করবেন।